স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি রাশেদ ইমাম এবং আমি সঞ্জিদা ইসলাম। শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অর্থনৈতিক মুক্তির জন্য প্রতীক্ষার প্রহর শেষ হতে চলেছে, এখন শুধুই এগিয়ে যাওয়ার পালা। বাংলাদেশ যে অবস্থানে পৌঁছেছে তা থেকে সহজে নামানো যাবে না। জাতির জনকের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর 10 দিনের অনুষ্ঠানের প্রথম দিনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ রাজনীতিবিদদের বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণের আহ্বান জানান। শাহ আলী জয়ের রিপোর্ট। জাতীয় প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় 10 দিনের উৎসব। উৎসবের থিম মুজিব চিরন্তন। জাতির জনকের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ঢাকা সফররত মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলেহ অনুষ্ঠানে বিশেষ অতিথি। মঞ্চে ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাও। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ রাজনীতিবিদদের বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণের আহ্বান জানান। ব্যক্তির চেয়ে দল, দলের চেয়ে দেশ বড়, এটাই হচ্ছে রাজনীতির মূল আদর্শ। কিন্তু আজকাল যেন রাজনীতি উল্টো পথে হাঁটছে। কিছু সুবিধাবাদী লোক রাজনীতিটাকে পেশা বানিয়ে ফেলেছেন। তাই রাজনীতিকে পেশা মনে করলে দেশ ও জনগণের কথা ভুলে নিজের ও পরিবারের গণ্ডির মধ্যেই কুরপাক কেটে হবে। বঙ্গবন্ধুর 101তম জন্মবার্ষিকীর এই দিনে তাই আমি রাজনীতিবিদদের আহ্বান জানাবো, আসুন বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও কর্ম থেকে শিক্ষা নিয়ে নিজেদের দেশ ও জনগণের সেবায় নিয়োজিত করি। সভাপতির ভাষণে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের আজকের এই অর্জন। বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির প্রতীক্ষার প্রহরের আজ অবসান হতে চলেছে। আজকের বাংলাদেশ যে অবস্থানে পৌঁছেছে সেখান থেকে তাকে সহজে অবনমন করা বা নামানো যাবে না। তার উৎকৃষ্ট উদাহরণ আমরা এই করোনা ভাইরাস মহামারীর অভিঘাত সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। তবে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। বাংলাদেশ বিরোধী অপশক্তি এখনো দেশে বিদেশে সক্রিয় রয়েছে। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে সকল অপতৎপরতা প্রতিহত করে প্রিয় মাতৃভূমিকে সামনে এগিয়ে নিয়ে যাই। এখন শুধু আমাদের সামনে এগিয়ে যাওয়ার পালা, পিছনে ফিরে তাকানোর কোনো সুযোগ নেই। দুর্নিবার গতিতে অপ্রতিরোধ্য বাংলাদেশ বঙ্গবন্ধুর দেখানো পথেই এগিয়ে যাবে, এমন দৃঢ় ঘোষণার কথাও উঠে আসে বঙ্গবন্ধু কন্যার কণ্ঠে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। একটা যুদ্ধবিধ্বস্ত বঙ্গবন্ধুর নেতৃত্ব ও বাংলাদেশের উন্নয়ন সাফল্যের ভূয়সী প্রশংসা করলেন 5 দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। বুধবার ঢাকায় এসে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে মালদ্বীপের রাষ্ট্রপতি বলেন, কয়েক প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস শেখ মুজিব। ভিডিও বার্তায় দুদেশের বন্ধুত্ব ও সমতার সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন চীনের প্রেসিডেন্ট। আর বাংলাদেশের উন্নয়ন যাত্রায় অব্যাহতভাবে অংশীদার হওয়ার প্রত্যাশা ছিল জাপান ও কানাডার প্রধানমন্ত্রীর বার্তায়। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে বুধবার সকালে স্ত্রী ফাজনা আহমেদকে সাথে নিয়ে ঢাকায় আসেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ। সকাল 8:30টায় বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। মহামারীর কারণে ফুল দিয়ে বরণ না করলেও 21 বার তোপধ্বনিতে স্বাগত জানানো হয় রাষ্ট্রীয় অতিথিকে। বিমানবন্দর থেকে সরাসরি সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মালদ্বীপের প্রেসিডেন্ট। সেখান থেকে ধানমন্ডি 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন মালদ্বীপের মহামানব রাষ্ট্রপতি। বিকেলে জাতীয় প্যারেড স্কোয়ারে আয়োজিত মূল অনুষ্ঠানে বক্তব্য রাখেন মালদ্বীপের প্রেসিডেন্ট।
শুধু বাংলাদেশের জন্য নয়, বঙ্গবন্ধু বিশ্ববাসীর জন্য আদর্শ। তিনি এমন একজন মহান নেতা যিনি প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবেন। বাংলাদেশ মালদ্বীপ সম্পর্ক অত্যন্ত দৃঢ়। আমরা শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক উন্নয়নে একযোগে কাজ করে যাব। ভিডিও বার্তায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, বাংলাদেশ চীনের 46 বছরের কূটনৈতিক সম্পর্ক বন্ধুত্বের ও সমতার। শেখ মুজিব ছিলেন চীনা জনগণের পুরনো ও ভালো বন্ধু। তিনি 1952 ও 57 সালে চীন সফরে গিয়েছিলেন। আধুনিক চীনের জনক মাও সেতুং এবং ওই সময়ে চীনের অন্য নেতাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেন বঙ্গবন্ধু। আজ উভয় দেশই উন্নয়নে জোর দিয়েছে। চীনের স্বপ্নের সঙ্গে সোনার বাংলার স্বপ্ন গভীরভাবে সম্পৃক্ত। মধ্যমায়ের দেশ হতে বাংলাদেশের জন্য জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে বলে বার্তা দেন জাপানের প্রধানমন্ত্রী। 50 বছর আগে বিশ্বের অল্প যে কটি দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল, জাপান তাদের মধ্যে অন্যতম। বঙ্গবন্ধুই এশিয়ার জাপান ও বাংলাদেশ এই দুটি দেশের মধ্যে মৈত্রী স্থাপন প্রতিষ্ঠার প্রথম রূপকার। আমরা মুক্ত, স্বাধীন ইন্দো প্যাসিফিক অঞ্চল করতে বাংলাদেশের সাথে অব্যাহতভাবে কাজ করে যেতে চাই। 50 বছরে বাংলাদেশের উন্নতির ভূয়সী প্রশংসা করে ভিডিও বার্তা পাঠান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। 1973 সালে বাবা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন আমার বাংলাদেশ সফরে আসার সুযোগ হয়েছিল। আমার বাবা ও শেখ মুজিবুর রহমান তখনই একটি শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলেন। 50 বছরে এই দেশ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক অগ্রসর হয়েছে। অনুষ্ঠানে অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরাও। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং সেই স্বাধীন বাংলাদেশের স্থপতির জন্মশতবার্ষিকীতে শুরু হলো ঐতিহাসিক উদযাপন, যে উদযাপনে বিশ্ব নেতাদের অংশগ্রহণ শুধুমাত্র বিশ্বনন্দিত নেতা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনই নয়, বিশ্বের বুকে বাংলাদেশের উজ্জ্বল ভাবমূর্তির প্রতিফলন। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। মুজিব চিরন্তন প্রতিপাদ্যে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানমালা। রাজধানীর প্যারেড স্কোয়ারে ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময় শীর্ষক থিমে শুরু হয় 10 দিনের কর্মসূচির উদ্বোধনী। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল বর্ণাঢ্য আয়োজন, যাতে নানাভাবে তুলে ধরা হয় বঙ্গবন্ধুকে। ছিল ফায়ার ও লেজার শো। বিস্তারিত জানাচ্ছেন সাজিয়া ইসলাম। হাঁটতে হাঁটতে হাত নাড়ছেন বঙ্গবন্ধু, তার হাসি মুখের পেছনে যেন নদীর ঢেউয়ের খেলা। এভাবেই সাজানো মুজিব চিরন্তন আয়োজনের মঞ্চ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে 10 দিনের মুজিব চিরন্তন অনুষ্ঠান শুরু হয় শত শিশুর কণ্ঠে জাতীয় সঙ্গীত ও দেশত্ববোধক গান পরিবেশনের মধ্য দিয়ে। আমি ধন্য হয়েছি, আমি পূর্ণ হয়েছি, বঙ্গবন্ধুর বাংলাদেশে জন্ম নিয়েছি, আমি শেখ মুজিবের সোনার বাংলায় জন্ম নিয়েছি। প্রথম দিনের থিম ছিল ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতিময়। শত শিশু শিল্পীর সমবেত সঙ্গীত পরিবেশনার পরপরই পরিবেশিত হয় মুজিব বর্ষের থিম সঙের মিউজিক ভিডিও। সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অডিও ভিজুয়ালে তুলে ধরা হয় জাতির পিতার সংগ্রামী জীবনের নানা অধ্যায়। প্রচারিত হয় বিমান বাহিনীর ফ্লাইপাস্টের রেকর্ড করা ভিডিও। তোমার এই ডাকে ছুঁয়েছি আকাশ, তোমার এই স্বপ্ন পূরণে যাব মহাশূন্যে। পরবর্তীতে বাদ্যযন্ত্র সহকারে অর্কেস্ট্রা মিউজিকের সঙ্গে গান পরিবেশন করা হয়। আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। বঙ্গবন্ধুকে প্রতীকী চিঠি উৎসর্গ, মুজিব শতবর্ষের কার্যক্রম ফিরে দেখা শীর্ষক ভিডিও প্রদর্শিত হয়। শিরায় শপথ, ধামনীতে মুক্তির ডাক, আজন্ম বহমান। এছাড়া বঙ্গবন্ধুকে উৎসর্গ করে বন্ধুরাষ্ট্রের সাংস্কৃতিক পরিবেশনায় ভারতের প্রখ্যাত নৃত্যশিল্পী মমতা শঙ্করের নেতৃত্বে বিশেষ পরিবেশনা দেখানো হয়। বর্ণিল আতশবাজি ও লেজার শোর মাধ্যমে শেষ হয় প্রথম দিনের আনুষ্ঠানিকতা। 26 মার্চ পর্যন্ত ভিন্ন ভিন্ন থিম ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান, অডিও ভিজুয়াল এবং অন্যান্য বিশেষ পরিবেশনার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হবে বঙ্গবন্ধুর প্রতি। সাজিয়া ইসলাম, নিউজ 24। শিশুদের প্রতি কোনো ধরনের সহিংসতা যেন না ঘটে তা নিশ্চিত করতে সরকার আইন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই বিষয়ে অভিভাবক এবং বয়োজ্যেষ্ঠদের সচেতন হতে হবে।
টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত শিশু সমাবেশে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, শিশুরা যেন মাদক সন্ত্রাসের প্রতি পা না বাড়ায় তাও নিশ্চিত করতে হবে। যে শিশুর উপরে কোনো অত্যাচার নির্যাতন যেন না হয়, এবং এটা আমি অভিভাবক, শিক্ষক এবং সমাজের যারা বিশিষ্টজন সবাইকে এই অনুরোধটা করব, শিশুদের প্রতি এই ধরনের প্রতিহিংসামূলক কাজ যাতে না হয় সে ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা, জঙ্গিবাদ, সন্ত্রাস এর প্রভাব থেকে শিশুদের মুক্ত রাখা, মাদকের হাত থেকে শিশুদের মুক্ত রাখা। এদিকে বিশেষ করে আপনারা যারা বয়স্ক আছেন, মুরব্বীরা আছেন, অভিভাবকরা আছেন, শিক্ষকরা আছেন, বা মসজিদের ইমাম থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে যারা আছেন, তাদের সবাইকেই এবং জনগণের প্রতিনিধিরা যা সকলকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে। বঙ্গবন্ধুর জন্মদিনে নানা কর্মসূচি ছিল আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের। জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সব অপশক্তিকে পরাজিত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় জানান। বিভিন্ন সংগঠনের নেতারা বলেছেন, উন্নত দেশের তালিকায় যেতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। আরফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। মুক্তির মহানায়কের জন্মশতবার্ষিকী ধানমন্ডিতে জাতির জনকের প্রতিকৃতির সামনে এজন্য আওয়ামী লীগ কর্মী ছাড়াও জনতার ঢল নামে। দিনের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের নেতাকর্মীরা। পরে সেতুমন্ত্রী বলেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুর জন্মদিবসে আমাদের শপথ, আমাদের অঙ্গীকার, মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণী আমাদের লক্ষ্য, আমাদের অঙ্গীকার। আওয়ামী লীগ ছাড়াও দলের অঙ্গ সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। পরে একে একে শ্রদ্ধা জানান ঢাকা সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেস ক্লাব, বাংলাদেশ ফটো সাংবাদিক অ্যাসোসিয়েশন সহ সাংবাদিক নেতারা। আয়োজন ছিল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতেও। রিহেবের আয়োজনে বর্ণিলভাবে উদযাপিত হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এই উপলক্ষে দোয়া মাহফিল ও কেক কাটা হয়। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। করোনা পরিস্থিতি টানা 8ম দিনের মতো করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি বাড়ছে। গেল 24 ঘন্টায় মৃতের সংখ্যা কিছুটা কমলেও সংক্রমণ যেন কিছুতেই কমছে না। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, লকডাউনের জন্য রাষ্ট্রীয়ভাবে কোনো সিদ্ধান্ত না হলেও স্বাস্থ্যবিধি নিশ্চিতে আরও কঠোর হবে প্রশাসন। প্রয়োজনে মাঠে কাজ করবে আইন শৃঙ্খলা বাহিনী। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। মার্চ মাসের 10 তারিখ থেকে সারা দেশে হঠাৎ সংক্রমণ 1000 ছাড়িয়ে যায়। এরপর থেকে নিয়মিতভাবেই সংক্রমণ বাড়তে থাকে। গেল 24 ঘন্টায় মৃতের সংখ্যা অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম হলেও শনাক্ত রোগী 1865 জন। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, সংক্রমণ ঠেকাতে গণপরিবহন, রেস্তোরাঁ ও পর্যটন কেন্দ্রগুলোতে সমাগম এড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এরই মধ্যে দেয়া হয়েছে নির্দেশনা। এই বিষয়টি আমরা ক্যাবিনেটকে জানানো হয়েছে। ক্যাবিনেটই সমস্ত মন্ত্রণালয়কে জানিয়ে দিয়েছে যাতে যার যে মিনিস্ট্রি আন্ডারে যে কাজটি আছে সেটা জানি তারা সঠিকভাবে করে। লকডাউন রাষ্ট্রীয় সিদ্ধান্তের বিষয় উল্লেখ করে মন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আরো কঠোর হবে প্রশাসন। প্রয়োজনে সহায়তা নেওয়া হবে আইন শৃঙ্খলা বাহিনীর। লকডাউনের সিদ্ধান্তটা রাষ্ট্রীয় পর্যায় থেকে নেওয়া হয়ে থাকে। এই বিষয়ে এখনো কোনো রকমের চিন্তা ভাবনা করা হচ্ছে না। জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট বলছে, ভাইরাস যে ভ্যারিয়েন্টেরই হোক না কেন স্বাস্থ্যবিধি মেনে চলাই এর একমাত্র সমাধান। বাংলাদেশে ইউকে ভ্যারিয়েন্ট পাওয়া গেছে, এটা হলো বাস্তবতা, এবং সেটা কেউ 6টা বলছে, কেউ 12টা বলছে। আমি নির্দিষ্ট করে নাম্বার না বলি। এবং পৃথিবীর আসলে শুধু ইউকে ভ্যারিয়েন্টই 83টির বেশি দেশে ছড়িয়েছে। সো এটা বাস্তবতা, এটা আসবে, বাংলাদেশও আসবে। সারা দেশে এ পর্যন্ত ইউকে স্ট্রেনের বিভিন্ন ভ্যারিয়েন্টের 10 জন রোগী শনাক্ত হয়েছেন, যাদের কন্টাক্ট ট্রেসিং অব্যাহত রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। তারা হাসপাতালে এসেছিলেন করোনা মুক্ত হয়ে সুস্থ জীবন নিয়ে বাড়ি ফিরছেন নিথর হয়ে। পিপিইর বদলে তাদের শরীরে এখন মিলছে কাফনের কাপড়।
ঢাকা মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী স্থানান্তর করার সময় ৩ জনের মৃত্যু হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগ, অগ্নিকাণ্ডের সময় ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মারা গেছেন তারা। দ্রুত স্থানান্তর হলে প্রাণহানি ঘটত না, এ অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেন হাসপাতাল কর্তৃপক্ষ। নাইম আল জিকোর প্রতিবেদন। ৬৬ বছর বয়সী কাজী গোলাম মুস্তফা ৬ দিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া সহ শারীরিক নানা জটিলতা নিয়ে ভর্তি হন ঢাকা মেডিকেলের করোনা রোগীদের জন্য বরাদ্দ এই আইসিইউতে। তবে আগুনের এই ঘটনায় স্ত্রী ও 4 সন্তানকে রেখে শেষ বিদায় নিতে হয়েছে তাকে। স্বজনদের অভিযোগ, যারা সুস্থ হতে এসেছিলেন আগুনের ঘটনায় রোগীদের উদ্ধারে গাফিলতির কারণে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে গেছেন রোগীরা। ছিল না অগ্নি নির্বাপনের তেমন কোনো ব্যবস্থা। অভিযোগ, আগুন থেকে সৃষ্ট ধোঁয়ায় শ্বাসরোধে মারা গেছেন তাদের প্রিয়জন। ওনারা চেষ্টা করে নাই, লাস্টে আমাদের লোক পর্যন্ত চেষ্টা করছে যে আমরা বেড সহ টাইনা বাইর করে নেই অন্য জায়গায়, তা ওনাদেরকে ঢুকতে দেয় নাই। অগ্নি নির্বাপকের কোনো যন্ত্রপাতি আমি ওই ডোরের কাছে দেখি না। সিসিওতে যাওয়ার পরে কোনো ডক্টর নাই, কোনো নার্স নাই, কেউ নাই সিসিওতে। ওই সিসিওতে আমরা বসাছিলাম ওখানে। সিসিওতে যখন আমরা অনেকবার ডাকাডাকি করার পরে তারপরে নার্স এসে চেক করা শুরু করলো, ততক্ষণ তো নাই। 12 নম্বর বেডের অক্সিজেন চেম্বার থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা হাসপাতাল কর্তৃপক্ষের। কোনো পেশেন্ট কিন্তু আগুনে অগ্নিদগ্ধ হয়নি অথবা স্মোক থেকে যে তারা মৃত্যু হয়েছে এরকম কোনো ঘটনা আমরা আপাতত দেখতে পারিনি। অগ্নিকাণ্ডের এই ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানাস্থেশিয়া বিভাগের অধ্যাপক ডক্টর মুজাফফর হোসেনকে প্রধান করে 9 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 7 কার্য দিবসের মধ্যে তাদের প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত যাচাই করতে ফায়ার সার্ভিস ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নাইম আল জিকো, নিউজ 24, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমেদের মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার। সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে তার মরদেহ আনা হবে। ফ্লাইটটি বিকেল 4টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। দেশে আসার পর মরদেহ রাখা হবে ইউনাইটেড হাসপাতালের হিমঘরে। এরপর শুক্রবার সকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা, হাইকোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় এবং নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৃতীয় জানাজা হবে। সেদিনই তার মরদেহ নিয়ে যাওয়া হবে নিজ এলাকা নোয়াখালীর কোম্পানিগঞ্জের মানিকপুরে। সেখানে জানাজার শেষে মওদুদ আহমেদের শেষ ইচ্ছা অনুযায়ী পারিবারিক কবরস্থানে মা বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে। ব্যারিস্টার মওদুদ আহমেদের মৃত্যুতে আগামীকাল সারা দেশে শোক দিবস পালন করবে বিএনপি। দলের সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে একথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, রাজনৈতিক কর্মসূচি পালন নিষিদ্ধ করে সরকার প্রমাণ করেছে স্বাধীনতার চেতনায় তারা বিশ্বাসী নয়। একটা ফেস্টিভ মুড, এই গোটা সময়টাই কেউ কি বলে যে র্যালি করবে, কেউ আলোচনা সভা করবে, কেউ নানা ধরনের কর্মকাণ্ডের মধ্যে থাকবে, কিন্তু সরকার বন্ধ করে দিলেন। এরা যে চেতনার কথা বলে, এই চেতনার সাথে তো স্বাধীনতার কোনো সম্পর্ক নেই বলেই তো এরা এই ধরনের পদক্ষেপগুলো নিতে পারে। আজ থেকে 26 তারিখ পর্যন্ত সমস্ত সভা সমাবেশ বন্ধ করে দিয়েছেন। নোয়াখালীর ডিসি, এসপি ও কোম্পানিগঞ্জের ওসি সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের না সরালে শান্তি ফিরবে না বলে আবারও মন্তব্য করেছেন বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা। বুধবার বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে বসুরহাটের রূপালী চত্বরে তার মুরালে শ্রদ্ধা নিবেদনের সময় এই মন্তব্য করেন মির্জা কাদের। কোম্পানিগঞ্জের ইউনো এসিলেন, তারপরে ওসি, তদন্ত অফিসার, এদেরকে প্রত্যাহার না করলে কোম্পানিগঞ্জে শান্তি আসবে না। সমস্ত ঘটনার জন্য বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। ডিজিএফআই আছে, এনএসআই আছে, তাদেরকে দিয়ে তদন্ত করা হবে। নিউজ 24 রাত 10টার সংবাদে সময় হলো বিরতি। ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24 রাত 10টার সংবাদ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হাজার হাজার নেতা কর্মীর ঢল নামে এই আয়োজনে বক্তারা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হওয়ার অঙ্গীকার করেন। জাহাঙ্গীর হানিফ ও তালুকদার বিপ্লবের তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বুধবার বিকেলে রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া। আওয়ামী লীগের সম্পূর্ণ নেতৃবৃন্দ জায়গালি ভাইয়ের সাথে আছে। যে 18 মিনিটের ভাষণ দিয়েছিলেন, সেই 18 মিনিটের ভাষণে উনি বাঙালি জাতির দিক নির্দেশনা দিয়ে দিয়েছিলেন। রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম এই আয়োজনে সভাপতিত্ব করেন। তিনি বলেন, জাতির জনকের জাদুকরী নেতৃত্বের কারণেই আজ বিশ্ব মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অবস্থান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের শততম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের আয়োজন এবং মিরাদ মাহফিলকে যারা সহযোগিতা করে আজকে সাফল্য করেছেন, তাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রাঞ্জল অভিনন্দন জানাচ্ছি। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন দাউদপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভূঁইয়া, একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু হোসেন ভূঁইয়া রানু সহ উপজেলা ও জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা। নেতাকর্মীরা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হওয়ার অঙ্গীকার করেন এ সময়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ও চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে উদযাপিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধুর 101তম জন্মদিন। এই উদযাপনকে কেন্দ্র করে তারকাদের মিলন মেলায় পরিণত হয় চলচ্চিত্রের আতুরঘর BFDC। বুধবার বিকেলে চলচ্চিত্রের নবীন প্রবীণ তারকাদের উপস্থিতিতে কেক কাটা হয়। ছিল আতশবাজির আয়োজনও। পরে সন্ধ্যায় চলচ্চিত্র প্রযোজক সমিতির সামনে কেক কাটেন চলচ্চিত্র পরিচালকরা। এদিন বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি চলচ্চিত্রের মানুষরা স্মরণ করেন চলচ্চিত্রে বঙ্গবন্ধুর অবদানও। চট্টগ্রামের আগ্রাবাদে কিশোর গ্যাংয়ের 2 গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। বুধবার দুপুরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মোহাম্মদ হাশিম নামে নিহত ওই ব্যক্তি নগরের হালি শহরের বাসিন্দা। কিশোর গ্যাংটি মুজিব বর্ষের র্যালির জন্য বেশ কিছু মোটরসাইকেল জোগাড় করে। সেগুলো নিয়ে হালি শহর থেকে আগ্রাবাদের জাম্বুরি মাঠের কাছে পৌঁছালে পার্কিং নিয়ে 2 গ্রুপের কথা কাটাকাটি হয়। পরে তার সংঘর্ষের রূপ নেয়। এ সময় ছুরিকাঘাতে আহত হন হাশিম নামে একজন। পরে হাসপাতালে নেবার পথে মারা যান তিনি। এই ঘটনায় আহত হয়েছে আরও 2 জন। 24 জনকে আটক করেছে পুলিশ। মুজিব বর্ষের র্যালিটা শুরু করছিল, এটা রঙ্গিপাড়া বয়েজ ক্লাব, সম্ভবত বয়েজ ক্লাব, এবং মুজিব শতবার্ষিকী উপলক্ষে এরা র্যালিটা শুরু করছে। প্রায় 140 জন, এবং হাঁটা অবস্থায় ছিল অনেকজন, প্রায় 200 জনের কাছাকাছি একটা র্যালি। এই র্যালিটা যখন আগ্রাবাদে আসছে, ওখানে মনে সম্ভবত কারোর সাথে তাদের মারামারি হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষ জড়িত আছে। আমরা এখন পর্যন্ত 24 জনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আমরা মূল ঘটনায় আরো ভিতরে যাব। আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে ফেসবুকে কটাক্ষ করার অভিযোগ এনে সুনামগঞ্জের শাল্লায় শতাধিক বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। বুধবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি ঘরে হামলা চালায় মামুনুল হকের সমর্থকরা। এ সময় 5টি মন্দির সহ শতাধিক বাড়িতে লুটপাট চালানোর অভিযোগ উঠেছে। হামলার সময় ওই এলাকার সনাতন ধর্মাবলম্বীরা হাওড়ে গিয়ে অবস্থান করেন বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে মামুনুল হককে নিয়ে কটাক্ষ করার অভিযোগ আনা হয় নোয়াগাঁও গ্রামের এক ব্যক্তির বিরুদ্ধে। পরে তাকে আটক করে পুলিশে হস্তান্তর করে এলাকাবাসী। নিউজ 24 রাত 10টার সংবাদের সময় হলো আরও একটি বিরতি। সঙ্গেই থাকুন। আবারও স্বাগত।
দেখছেন নিউজ 24 রাত 10টার সংবাদ। আগামীকাল থেকে শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা, যেখানে মাস্ক পরে পরিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে প্রাণের মেলা চালিয়ে নেওয়ার প্রত্যাশা করছেন আয়োজকরা। বঙ্গবন্ধুর শতবর্ষ পূর্তি এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে হে স্বাধীনতা শিরোনামে এবারের বইমেলা উৎসর্গ করা হয়েছে জাতির পিতাকে। বিকেল 3টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার 37তম আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেলায় 540টি প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়েছে 834টি ইউনিট। এছাড়াও থাকছে 33টি প্যাভিলিয়ন, লিটল ম্যাগাজিন চত্বর, শিশু চত্বর সহ অন্যান্য। 17 মার্চ স্টল ও প্যাভিলিয়ন নির্মাণের কাজ শেষ হওয়ার কথা থাকলেও সময় স্বল্পতার কারণে সম্পন্ন করতে পারেনি অনেকেই। আয়োজকরা জানান, কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে আসতে পারে বইমেলা স্থগিতের ঘোষণা। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল দলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করতে যাচ্ছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে বাড়ি থেকে তৃণমূলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন তিনি। এর আগে গেল 11 মার্চ ইশতেহার প্রকাশের কথা ছিল মমতার, কিন্তু আগের দিন নন্দীগ্রামে আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি হতে হয়, পিছিয়ে যায় কর্মসূচি। ইশতেহার প্রকাশের সময় মমতা জানালেন, ক্ষমতায় ফিরলে প্রতি পরিবারকে বছরে 6,000 টাকা দেয়া হবে, সাধারণ পরিবারকে মাসে 500 টাকা, তফসিলি পরিবারকে মাসে 1,000 টাকা করে দেয়া হবে। বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়া হবে রেশন। কৃষকদের বার্ষিক 10,000 টাকা এবং 1 কাঠা জমি থাকলেই সেই কৃষককে বছরে 10,000 টাকা সাহায্য দেয়া হবে। ভারতের দিল্লির ফ্ল্যাট থেকে দেশটির ক্ষমতাসীন দল বিজেপির একজন এমপির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত রাম স্বরূপ শর্মা হিমাচল প্রদেশের মান্ডি এলাকার এমপি ছিলেন। 2014 সালে প্রথম এমপি নির্বাচিত হয়ে 2019 সালে লোকসভা নির্বাচনে মান্ডি থেকে পুনরায় জেতেন। তিনি ভারতের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটি ও পরামর্শক কমিটির সদস্য ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, রামস্বরূপ শর্মা আত্মহত্যা করেছেন, তবে ঘটনাস্থল থেকে আত্মহত্যার কোনো চিরকুট বা নোট খুঁজে পায়নি পুলিশ। রামস্বরূপ শর্মার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া শর্মার মৃত্যুর খবরে বুধবার নির্ধারিত সংসদীয় পার্টির বৈঠক বাতিল করেছে বিজেপি। এবারে ফার্সিকুর ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ইসরায়েলে $12 মিলিয়ন বিনিয়োগ করতে আগ্রহী সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। স্বেচ্ছাসেবী হিসেবে তিনি এত বড় অঙ্কের অর্থ দিতে চান বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর। গেল সোমবার এক সাক্ষাৎকারে নেতানিয়াহু জানান, মহামারী পরবর্তী ইসরায়েলের অর্থনৈতিক উন্নয়নে অংশীদার হতে চান আবুধাবি ক্রাউন প্রিন্স। গত বছরের সেপ্টেম্বরে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে আমিরাত। সময় হলো আরো একটা বিরতির। আরো সংবাদ নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 রাত 10টার সংবাদ। এবারে খেলার খবর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বছর জুড়ে সব ঘরোয়া এবং আন্তর্জাতিক টুর্নামেন্ট জাতির পিতার নামেই হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পাশাপাশি করোনা নিয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। এদিকে জাতীয় দলের অগ্রগতি এবং সামনের প্রস্তুতি নিয়েও কথা বলেন বিসিবি সভাপতি। আমাদের প্ল্যানটা সেটাই, যতগুলো টুর্নামেন্ট হবে, ডোমেস্টিক হোক ইন্টারন্যাশনাল, যেখানেই সম্ভব আমরা প্রত্যেকটা বঙ্গবন্ধু নামেই করতে যাচ্ছি। 3 থেকে 2.5% নেমে আসতে পেরেছি। বাংলাদেশের মতো দেশে এত ঘন বসতিপূর্ণ একটা দেশ আমরা আবার পারবো। সো যদি আমরা ওডিআইটাকে ধরি, যেটা নাকি আমরা সবচেয়ে বেশি খেলেছি, সেটাতে আমরা একটা ভালো অবস্থানে এসেছি। 3টি করে ওয়ানডে ও টি20 ম্যাচ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন অবস্থান করছে নিউজিল্যান্ডে। সেখান থেকেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তিনি স্বপ্ন দেখতেন বাংলাদেশ একদিন খেলাধুলার মাধ্যমে সারা বিশ্বে
এখন এ পর্যন্তই। আরো খবর বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।